বাজারে নিত্যপণ্যের যোগানে ঘাটতি নেই জানালেন বাণিজ্যমন্ত্রী। চট্টগ্রামে দ্রুতই শুরু হবে বাণিজ্যিক রাজধানীর কার্যক্রম, আশাবাদ অর্থমন্ত্রীর। পোর্টের কার্যক্রমকে আরো উন্নততর করতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে। আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। যশোরের শার্শায় দুর্বৃত্তদের হাতে পল্লী চিকিৎসক খুন। নেত্রকোনায় সড়ক উন্নয়ন কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার, আছে কাজে ধীর গতিও, অভিযোগ অস্বীকার ঠিকাদারি প্রতিষ্ঠানের। এই কাজটাও 3 বছর ধরে চলতেছে, আমরা খুব গাড়ি ঘোড়া চালাতে খুব কষ্ট হয়। ধান বন নিয়ে বোঝা হইতে হইতে অ্যাক্সিডেন্ট করে মানুষ, বিভিন্ন ধরনের কষ্ট। জোনের ভিতরে আমরা আশা করতেছি শেষ হবে। ঠিকাদারের মেশিন টেশিন সব আছে ওখানে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। নিত্যপণ্যের যে পরিমাণ সরবরাহ আছে তা বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। মন্ত্রিত্ব পাওয়ার পর প্রথম নিজ এলাকা পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, গত 5 মাস দেশের রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক ছিল, সেখান থেকে উত্তরণই আগামী চ্যালেঞ্জ। আব্দুল মুক্তাদির জানান, রপ্তানি বাণিজ্য এখনও একটি পণ্যের উপর নির্ভরশীল। অর্থনৈতিক উন্নয়নে রপ্তানি খাতে নতুন পণ্য সংযোজনের কোনো বিকল্প নেই মনে করেন বাণিজ্যমন্ত্রী। আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত, সুতরাং এটির জন্য কোনো শঙ্কার কারণ নাই। গত 4-5 মাসে আমাদের একটা ইনক্রিমেন্টাল নেগেটিভ গ্রোথ হচ্ছে রপ্তানি প্রবৃত্তি ঋণাত্মক, আর আমাদের রপ্তানির একটা মাত্র পণ্য 85% আমাদের পুরো রপ্তানি বাস্কেটে। এটি তো আমাদের জন্য চ্যালেঞ্জিং। এবার রমজানে নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানব। রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাঝহার মান্নান। মাঝহার, নিত্যপণ্যের দর কেমন দেখছেন রংপুরে? ক্রেতা বিক্রেতারা কে কি বলছেন? দেবাশিস, নিত্যপণ্যের এই রমজান উপলক্ষে আপনি জানেন যে একটা দাম বৃদ্ধির একটা প্রবণতা থাকে এবং তখন সেখানে সব পক্ষ থেকে বলা হয় যে চাহিদাটা বেড়ে যায় এবং আমদানিটা কম হয়, সে কারণে আসলে দামটা একটু বেড়ে যায়। আমরা যদি রংপুরের সিটি বাজার থেকে যুক্ত হয়েছি, আমি যদি আপনাকে আজকের এখানকার যদি কিছু পণ্যের যদি তথ্য আপনাকে দিতে পারি, সেটি হচ্ছে যে লেবু এখানে বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা বা 70 টাকা দরে, এবং সেটি হয়তো এই রমজানের আগে ছিল 30 থেকে 40 টাকা। খাসির গোশত 1100 টাকায় বিক্রি হচ্ছে, বেগুন 70 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে, আলু 16 থেকে 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, পেঁয়াজ 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, রসুন 220 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আদা 200 টাকা, ঢেঁড়স 200 টাকা, পটল 200 টাকা, গাজর 40 টাকা, শশা 80 থেকে 100 টাকা, রুই মাছ 320 থেকে 400 টাকা, আইর মাছ 1600 থেকে 1400 টাকা কেজি, পাঙ্গাস 170 টাকা, ইলিশ 2000 থেকে 2024 টাকা, সোনালী মুরগি 280 থেকে 300 টাকা, ব্রয়লার মুরগি 210 থেকে 190 থেকে 210 টাকা, দেশি মুরগি 600 থেকে 650 টাকা, হাঁস 700 থেকে 900 টাকা। এটি আরেকটি বিষয় আপনাকে বলি যে আমরা যে দোকানিদের সাথে কথা বলেছি, তারা যেটা মোটা দাগে বলবার চেষ্টা করেছেন যে রংপুরে শুধু যে ভোজ্য যে তেল আছে, এই তেলের যে সংকটটি আছে, এই তেলের সংকট ছাড়া অন্যান্য সব জিনিসই কিন্তু মোটামুটি ঠিক আছে। আমি আপনাকে তেলের তথ্য যদি দিয়ে দেই, সেটি হচ্ছে যে তেল যেমন 192 টাকা, তো প্রত্যেকটা কোম্পানি থেকে 1 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং সেটি দেখা যাচ্ছে যে, এবং যারা দোকানি আছেন তারা বলছেন যে তেল কোম্পানিগুলো থেকে দেয়া হচ্ছে না। এর বাইরে বুট বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজিতে, 100 টাকা কেজিতে চিনি, পোলাও এবং চিনি গুঁড়া। আমি আপনাকে একটি তথ্য দিই যে গেল 3 মাসের ব্যবধানে যে চিনি যে গুঁড়া যে পোলাওয়ের চালগুলো আছে সেগুলোতে 35 টাকা বেড়েছে, এবং 10 দিনের ব্যবধানে এই 25 টাকার মধ্যে 10 টাকা বেড়েছে শুধু 10 দিনের ব্যবধানে, অর্থাৎ 135 থেকে 140 টাকা পর্যন্ত যে চিনি গুঁড়ার যে পোলাওগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে। এই তথ্যটি আবারও দিতে চাই যে 3 মাসের ব্যবধানে 1 কেজি পোলাওয়ের চালে, চিনি গুঁড়ার চালে 125 টাকা বেড়েছে, এর মধ্যে শুধু 10 দিনে বেড়েছে 10 টাকা। অর্থাৎ বাজার মনিটরিং করবার যে দাবি উঠেছে, রংপুরের
যে তথ্যটি দিতে চাই যে শুধু লেবু হয়তো 30 টাকা অর্থাৎ অর্ধেকেরও বেশি বেড়েছে, 30 টাকা থেকে 60 টাকা বা 70 টাকা হয়েছে। আর অন্যান্য সব বাজার মোটামুটি নিয়ন্ত্রণে আছে। ক্রেতা বিক্রেতাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তেলের যে সংকট বিরাজ করছে, সেই তেলের সরবরাহটি বাড়িয়ে দিতে হবে এবং কি কারণে পোলাওয়ের চালটার দামটা বাড়লো এটি দেখা দরকার এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমদানির সাথে যেহেতু নির্ভর করতেছে, চাহিদা বেড়ে যাওয়ার কারণে এবং আমদানি কমার কারণে বা সেই অনুযায়ী আমদানি না হওয়ার কারণে এই পণ্যগুলোর দাম বেড়েছে। তবুও তারা বাজার মনিটরিং করবার দাবি করছেন। ধন্যবাদ মাঝার যুক্ত হবার জন্য। চট্টগ্রামে দ্রুতই শুরু করা হবে বাণিজ্যিক রাজধানী কার্যক্রম, এমন আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামে যান তিনি। বিমানবন্দরে নামার পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চট্টগ্রামে বিনিয়োগ বাড়াতে হবে, সেই সাথে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করতে হবে। উন্নয়নের নানা পরিকল্পনা রয়েছে, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে এখন। এখানে বিনিয়োগ অনেক বড় ব্যাপার আছে, সেদিকে আমাদেরকে যেতে হবে। পোর্টের কার্যক্রমকে আরো উন্নততর করতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে। ভূমি মন্ত্রণালয়ের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কাজ হবে জনগণের ভাগ্য উন্নয়নে। একথা বলেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সকালে রাজশাহী সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। পত্রপত্রিকায় ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতির রিপোর্ট দেখেছেন উল্লেখ করে বলেন, অতীতের সেই দুরবস্থায় ফেরার প্রশ্নই আসে না। এখন থেকে মন্ত্রণালয় পরিচালিত হবে সততা ও নিষ্ঠার সাথে। সভায় রাজশাহী 3 আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, ডিআইজি সহ অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সততা এবং কঠোর পরিশ্রম জনগণের ভাগ্যের পরিবর্তন এবং সকল দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করাতে আমরা সবাই কাজ করছি। গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। ভোর রাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ছিনতাইকারী সন্দেহে অজ্ঞাত পরিচয়ে 2 ব্যক্তিকে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলমান, জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। 2 জন অজ্ঞাতনামা ছিনতাইকালে এলাকাবাসী তাদেরকে ধাওয়া দিয়ে পদ্ম মুজাহিদপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে তাদেরকে ধরে হাতে নাতে ওখানে ধরে গণপিটুনি দেয়। এর ফলে ওখানে ঘটনাস্থলেই 2 জন ছিনতাইকারী মারা যায়। যশোরের শার্শায় এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার বাড়িপোতা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, তারাবি নামাজ শেষে বাসায় ফিরছিলেন আল আমিন। বাড়িপোতা গ্রামে পৌঁছালে তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এলোপাতাড়ি কুপিয়ে তারা পালিয়ে যায়। এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিলে আল আমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। কারা কী কারণে আল আমিনকে হত্যা করেছে সে সম্পর্কে এখনও নিশ্চিত নয় আইনশৃঙ্খলা বাহিনী। নেত্রকোনায় হাওরের ফসল ঘরে নেয়ার জন্য 7.5 কিলোমিটার সড়ক সংস্কার প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে 6 মাস আগে। তবে এখনও অর্ধেকেরও বেশি কাজ বাকি। সংস্কার ও প্রশস্তকরণের তহবিল ধরা হয়েছে প্রায় 28 কোটি টাকা। স্থানীয়দের অভিযোগ, কাজের মান নিশ্চিত হচ্ছে না ঠিকমতো, ব্যবহৃত হচ্ছে নিম্নমানের সামগ্রী। সব অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। দুপাশে ফসলি জমি, সবুজের সমারোহ, মাঝখানে দীর্ঘ এক পথ। নেত্রকোনার বেশ কয়েকটি হাওরের ফসল ঘরে তুলতে পথটি ব্যবহার করেন চাষিরা। একসময় মেঠোপথ দিয়েই কৃষকরা ফসল ঘরে নিত। 2024 সালের 29 ফেব্রুয়ারি মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া থেকে গাগলাজুর বাজার পর্যন্ত 7.5 কিলোমিটার সড়কটি সংস্কার ও প্রশস্তকরণের দরপত্র আহ্বান করা হয়। 27 কোটি 74 লাখ টাকার কাজটি পায় কুমিল্লার ঠিকাদারি প্রতিষ্ঠান MS হাসান বিল্ডার্স। এই কাজটা 3 বছর ধরে চলতেছে। আমরা খুব গাড়ি ঘোড়া চালাতে খুব কষ্ট হয়। 3 বছরে একটা রাস্তা করতে পারে না, এটা কি হলো? হাওর অঞ্চলের রাস্তা মানুষ ধান বন নিয়ে আসতে পারে না। ধান বন
নিয়ে বোঝা হইতে হইতে অ্যাক্সিডেন্ট করে মানুষ বিভিন্ন ধরনের কষ্ট। চুক্তি অনুযায়ী 2025 সালের 24 সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা, কিন্তু প্রকল্পের অর্ধেক কাজও হয়নি এখনো। একে তো কাজে ধীর গতি, অন্যদিকে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুললেন স্থানীয়রা। কাজের মান নিয়েও ক্ষুব্ধ তারা। আমাদেরকে যেই বলা হয়েছে সাবমার্সিবল কাজ হবে, এখানে যেটা করতেছে এগুলো মানে বলতেছে খালি কাজ, মূলত কাজ না, পুরাই চুরি বাটপারি করতেছে। ঠিক আছে, এখন যে কাজ চলতেছে এটা নিম্নমানের কাজ, বুঝছেন? কিছুদিন আগে ইট আনছিল, ইটগুলো একবারে নরমাল ছিল। 6 মাস পানি থাকে, 6 মাস এই পানির নিচে থাকে উপরে। যখন এই সময় এখন 6 মাসটা আমরা মোটরসাইকেল বা বিভিন্ন যানবাহন চলাচল করা যায়, আবার 6 মাস শুধু নৌকা দিয়ে চলাচল করতে হয়। অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির দাবি কোনো অনিয়ম হচ্ছে না। চলতি বছরের জুনের মধ্যেই রাস্তার কাজ শেষ হবে বলে জানালেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী। এত সুন্দর রেশিও কেউ দেয় না, আমরা বলে দেওয়া আছে যে কোনো সময় এই হাওর এলাকা এখানে পানির চাপ হয়, যাতে মানে কোনো খারাপ কিছু না হয়। ইটটা হচ্ছে নিচে, পানিটা আছে নিচে, উপরে থাকলে আরো ভালো আর কি, বুঝলেন? আরো যত কিরকম হবে তত ভালো হবে। জুনের ভিতরে আমরা আশা করতেছি শেষ হবে। ঠিকাদারের মেশিন টেশিন সব আছে ওইখানে, যেগুলো এবং সে সাইডে আছে কাজ চলমান। হয়তো এই নির্বাচনের জন্য আপনার কয়েকদিন বন্ধ ছিল, এখন আবার 2-1-এর মধ্যে আশা করতেছি পুরাদমে কাজ চলবে। মান ঠিক রেখে দ্রুত সড়কটি সংস্কার এবং প্রশস্তকরণের দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রমজান মাসে কোরআন প্রশিক্ষণকে কেন্দ্র করে 2 ইসলামী সংগঠনের কারণে বিড়ম্বনায় পড়েছে সিলেট এমসি কলেজ কর্তৃপক্ষ। তালামিজে ইসলামিয়ার দাবি, শিবিরের বাধার কারণে কোরআন প্রশিক্ষণ কার্যক্রম করতে পারেনি তারা। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন শিবির নেতাকর্মীরা। সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ জামে মসজিদে বেশ কয়েক বছর ধরেই রমজানে শিক্ষার্থীদের কুরআন প্রশিক্ষণের কাজ করে আসছে তালামিজে ইসলামিয়া। সংগঠনটির দাবি, প্রশাসনের মৌখিক অনুমতি নেওয়া হলেও এবছর ছাত্র শিবিরের বাধার কারণে কুরআন প্রশিক্ষণ কার্যক্রম করা সম্ভব হয়নি। আমরা আসলে ছাত্র শিবির ভাইদের বাধার কারণে আমরা করতে পারিনি। সশরীরে অনেককে আমি বলছি যে ভাই যদি আপনারা এই সময় দিতে পারেন সমস্যা না, আমাদের সাথে সময় দেন, আমরাও আপনাদের সাথে সময় দিতে প্রস্তুত আছি, কিন্তু তারা মানে নাই। 16 তারিখে আপনার এই ছাত্র শিবিরের সভাপতি ইসমাইল খান এই হোস্টেলে যান, যদিও উনি হোস্টেলের এই ছাত্র না, আবাসিক ছাত্র না। উনি যাওয়ার পর এই যখন আমাদের এই ব্যানারটা দেখেই উনি আমাদের এইটা ছিঁড়ে অনেক অকাট্য ভাষায় গালাগাল করেন, যা মুখে বলা সম্ভব না। মসজিদ কর্তৃপক্ষ বলছে, কুরআন প্রশিক্ষণে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রথমে ব্যানার লাগায় তালামিজ। 2 দিন পর শিবিরের পক্ষ থেকেও সেখানে ব্যানার লাগানো হয়। কারা শোনাইছে একটা জানি না, কইতে পারি না, তবে লাগাইছিল তারা প্রথমে তালামিজে ইসলামিয়া। 2 দিন পরে দেখছি ফজরের নামাজ পড়িয়া বা ছাত্র শিবির যারা আছে তারা ব্যানার অনেকটা টাঙ্গাইছে। এদিকে ছাত্র শিবিরকে জড়িয়ে এমন অভিযোগ অপপ্রচার বলে জানান সংগঠনটির কলেজ সভাপতি। অভিযোগ হচ্ছে টোটালি হচ্ছে একটা মিথ্যাচার। প্রশাসন থেকে তাদেরকে বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে এই বছর আমরা কোনো ছাত্র সংগঠনকে অনুমতি দেব না যে এখানে কোরআন প্রশিক্ষণের জন্য, বরং আমরা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক নিয়োগ দিয়ে আমরা হচ্ছে এখানে কোরআন প্রশিক্ষণ কোর্স চালু করব। এটাই হচ্ছে প্রকৃত সত্য। কলেজ কর্তৃপক্ষের দাবি, একই স্থানে 2 সংগঠনের এমন আয়োজনের কারণে কাউকেই অনুমতি দেওয়া হয়নি। তবে কলেজ কর্তৃপক্ষের আয়োজনেই চলছে কুরআন প্রশিক্ষণ। 2 পক্ষই কি করছে চাইছে, এখানে আগে এবং পরের কি কোনো বিষয় না, এবং ওনারা আসলে কাউকে কি কোনো ধরনের অনুমতি কি দেয় নেই। যেহেতু আমাদের ইমাম সাহেব কি আছেন, এই জন্য এটা আমরা ইমাম সাহেবের মাধ্যমে এটা করতেছি। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। রমজান মানি সংযম, আত্মশুদ্ধি আর ভাগাভাগির আনন্দ। শহরের ব্যস্ততার বাইরে গ্রাম বাংলা ইফতার এখনও হয়ে ওঠে একসঙ্গে বসার অনন্য উপলক্ষ, যেখানে বিলাসী আয়োজন নেই, আছে সামান্য খাবারে অগাধ সম্প্রীতি, মানুষে মানুষে হৃদয়ের বন্ধন। মানিকগঞ্জের গ্রামাঞ্চলে তেমনি মসজিদ কেন্দ্রিক যৌথ ইফতার ধরা দেয় এক নীরব উৎসবে। দিনভর রোজা রাখার পর সূর্য ডোবার অপেক্ষা। গ্রামের ছোট্ট এই মসজিদ প্রাঙ্গণে জমেছে যৌথ ইফতারের আয়োজন। নেই দামি খাবারের বাহার, খেজুর, মুড়ি আর ছোলাতেই তৃপ্তি। এখানে খাবারের চেয়ে বড় হয়ে ওঠে একসঙ্গে থাকার আনন্দ। 30টা রোজাই এটা চলে, এটা আমাদের মানেই করা আছে
লিস্ট করা আছে, এক এক দিনে মানে এটা করে থাকি। আমরা প্রতি বছরই এই রমজান মাস ব্যাপী আমরা একসাথে ইফতার করি, ইফতার তৈরি করি। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, মূর্খ এবং সুন্দর এরকম কোনো ভেদাভেদ থাকে না। এখানে সবাই একসাথে ইফতারটা করলে একে অপরের সাথে হৃদ্যতা, ভ্রাতৃত্বতা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যেই সমাজ মানে গড়ে উঠবে। এই আয়োজনের পেছনে নেই বড় কোনো তহবিল, আছে গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সবার সহযোগিতায় তৈরি হয় ইফতার। আমরা যুব সমাজ যারা আছি, যাদের বাড়িতে লোকসংখ্যক কম, আমরা যে বাড়িতে বাড়িতে যাই ইফতার নিয়ে আসি এবং আমরা সবাই আনন্দের সাথে এই ইফতার উপভোগ করি। সবগুলো বানানো হয়, বানায় মুরব্বীদের বিতরণ করে দেওয়া হয়, তারপরে ছোট পোলাপান থাকে তাদের বিতরণ করে খাওয়াই, অনেক আনন্দ লাগে। মানিকগঞ্জের শ্রীবাড়ি গ্রামের মতো জেলার বেশিরভাগ গ্রামেই মসজিদ কেন্দ্রিক এমন ইফতারের আয়োজন থাকে রমজান জুড়ে। এমন ভাগাভাগির মধ্যেই রমজানের প্রকৃত শিক্ষা খুঁজে পায় গ্রাম বাংলা। রোজাটা যেমন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি, ইফতার করাটা একটা ইবাদত এবং সবাই মিলে করলে এটা আনন্দও হয় এবং ইবাদতও হয়। প্রতি বছরই এই ইফতারের একটা আয়োজন করি। এই ইফতারটা আমাদের মহল্লাবাসীর মধ্য থেকেই, গরিব তারপরে ধনী সবাই মিলে আমরা এটা করি। আজানের ধ্বনিতে একসঙ্গে ভাঙে সবার রোজা। সামান্য খাবারেই তৃপ্তি, কারণ এখানে আছে হৃদয়ের বন্ধন, আছে সম্প্রীতির স্বাদ। গ্রাম বাংলার এই যৌথ ইফতার শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, মানুষে মানুষে ভালোবাসা আর সহমর্মিতার এক উজ্জ্বল উদাহরণ, যেখানে সামান্যতেই তৈরি হয় বড় আনন্দ। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। আর এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।